দীর্ঘ ৮ বছর নিঃসন্তান থাকার পর আমার ডিভোর্স হয়ে যায়। এখন আমি হোটেল বারে ডান্স করি। হতাশা, ডিপ্রেশন, খারাপ সঙ্গ সব মিলিয়ে আমি একজন জেনাকারী নারী এবং বার ডান্সার। ফুল স্পিডে সাউন্ডে গান চলছে আর আমি গানের তালে তালে কোমর শরীর দুলিয়ে ডান্স করছি স্টেজে। নিচে মদ খেয়ে কেউ মাতাল হচ্ছে আর কোনো মাতাল আমাকে ছুতে চাচ্ছে বাজেভাবে। কেউ আবার আমার দিকে 10 টাকার 20 টাকার নোট দিচ্ছে। আমি টাকা নেওয়ার জন্য স্টেজ থেকে নেমে ডান্স করছি। আমাকে বকশিস দিবে এমন কেউ বকশিস নিয়ে বসে আছে, আমি তার সামনে গিয়ে ডান্স করছি। কেউ তো আমাকে চুমুও দিচ্ছে। আমি সহ আরো 5 জন মেয়েও ডান্স করছে। রাত 9টা কিংবা 10টা থেকে শুরু হয়, শেষ হয় রাত 2টা কিংবা অনেক সময় রাত 3টা। বৃহস্পতিবার দিন বার বেশি জমে। সাধারণত বারে যাদের অবৈধ টাকা বেশি তারা আসে। অনেকে বন্ধুর সাথে দেখতেও আসে। মধ্যবিত্ত তেমন কেউই আসে না। আমি যে বারে ডান্স করি সেবারে সব হাই সোসাইটির অবৈধ টাকা পয়সাওয়ালা লোকেরাই আসে বেশি। আজ অনেকদিন যাবৎ বারে ডান্স করতে করতে এখন যেন লজ্জা শরম উঠে গেছে। ছোট পোশাকে শরীর দেখিয়ে ডান্স করলে কাস্টমাররা খুব বেশি খুশি হয়। আবার অনেক কাস্টমার রাতে আমার সঙ্গও চেয়ে থাকে। আমি আবার টাকাওয়ালা না হলে সঙ্গ দেই না। বাসায় ফিরি সকাল 8টায়। হোটেল থেকে গোসল করে ফ্রেশ হয়ে বোরকা পরে বেরিয়ে যাই। বাসায় যাওয়ার সময় কাঁচা বাজার করে নিয়ে যাই। বাসায় গিয়ে নাস্তা খেয়ে ঘুম দেই আর ঘুম থেকে উঠে একদম 5টা বাজে। কেউ আমাকে বিরক্ত করে না। আমার 2 বোন আমার জন্য সব করে রাখে। বাসায় জানে মেডিকেলে আয়ার জব করি। ঘুম থেকে উঠে ভাত খেয়ে মা বোনদের সাথে কথা বলি কতক্ষণ, তারপর রাত হয়ে যায়। রাতে ভারী খাবার খাই না। একটু চা নাস্তা খেয়ে বোরকা পরে আবার চলে আসি। আমি চাই না আমার এই খারাপ রূপ কেউ দেখুক। আজ বারে মানুষ একদম কম। আজ মঙ্গলবার, এজন্য মাত্র 2 জন মেয়ে রাখছে। আজকে মানুষ মাত্র 12 জনের মতো, তাও 10টার পরে এসেছে তারা। আবার তারা 12টার সময় চলে যায়। আমি আর আরেকটা মেয়ে হোটেলের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। যেদিন কাস্টমার বেশি হয় সেদিন অনেকগুলো মেয়ে আসে। না হলে আমি আর রানী ওদের পার্মানেন্ট। আমাদের মাসিক বেতন দেওয়া হয়। এছাড়া বকশিস পেলে সেটা আমাদের। সকালে বাসায় এসেছি। 10টার দিকে এক মহিলা এসেছে আমার বিবাহের সম্বন্ধে। তার কাছে একটি ভালো পাত্র আছে। আমি মাকে সোজা সাপটা বলে দেই, তোমাদের ইচ্ছে মতো একটা দিয়েছো, কিছু বলি নাই, আমি বিবাহ করব না। দয়া করে আমাকে আর বিবাহ দেওয়ার চেষ্টা করো না। আমি অনেক কষ্ট পেয়েছি সেই সংসারে। চোখের পানিতে ভাত খেয়েছি। আমরা ভাড়া ঘরে থাকি এবং খুব গরিবের সন্তান। আমরা 3 বোন, কোনো ভাই নেই। আমি সবার বড়। ডিভোর্সের পর এক কাপড়ে আমাকে বের করে দেয়। দীর্ঘ 8টা বছর অনেক চেষ্টা করেছি সংসারটা টিকানোর। এই 8 বছরে চেষ্টার কোনো কমতি রাখি নাই একটা সন্তানের জন্য। কিন্তু আমার রব আমায় একটি সন্তান ভিক্ষা দেয়নি। অবশেষে আমার শাশুড়ি আমার স্বামীকে আরেকটা বিয়ে করিয়ে দেয় এবং আমাকে ডিভোর্স দিয়ে দেয়। বাবার ঘরে আসার পর বাবা ভীষণ অসুস্থ। ঘরে অভাব অনটন, এর মধ্যে আবার আমার বিচ্ছেদের কষ্ট, আমার মরে যাওয়ার অবস্থা। আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক মিস করতাম। রাতে ঘুম আসতো না ওনাকে জড়িয়ে ধরা ছাড়া। আর উনি এখন নতুন বউ নিয়ে বিজি। এর মধ্যে বাবার ঘরে ওয়াক্তের ভাত ওয়াক্তে পাচ্ছি না। পরে আমাদের এলাকার এক আপার বিয়ে হয়ে যাওয়াতে ওনার হসপিটালের আয়ের চাকরিটা আমাকে দেয়। সেখানে 6 মাস চাকরি করার পর এবারে ডান্সের জবটা পাই। একটা মেয়ে একদিন বাচ্চা নষ্ট করার জন্য আসে এবং উনি একা ছিলেন। বাচ্চা নষ্ট করার পর উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং প্রায় 5 দিন মেডিকেলে ভর্তি ছিল। এই 5 দিন আমি ওনাকে নিজের বোনের মতো সেবা করি। তার বিনিময়ে উনি আমাকে টাকা দেন। এরপর মেডিকেল থেকে যাওয়ার পর উনি নাম্বারটা আমায় দিয়ে যায়। আর সেখান থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব। উনি আমাকে কল করতেন এবং আমাকে জামা কাপড়ও উপহার দিতেন। এর মধ্যে আমার বাবা হার্ট অ্যাটাক করে মেডিকেলে ভর্তি হয় আর অনেক টাকার প্রয়োজন ছিল। আপুটা আমাকে 20,000 টাকা দেয় এবং আমার সব কিছু ওনাকে খুলে বলে। ওনার সাথে আমার বোনের মতো সম্পর্ক হয়ে যায়। পরে ওনার সাথে বার জগতে আসা। প্রথম নাচতে পারতাম না। উনি আমাকে ওনার বাসায় নিয়ে গিয়ে টিভি ছেড়ে দিয়ে ডান্স শেখাতো। এর মধ্যে হাসপাতালে চাকরিটা চলে যায়। আমি বাসায় কাউকে সেটা বলিনি আর জানেও না বাসার কেউ। যাই হোক, বারে ডান্স করছি। বার ম্যানেজার আমাকে ডাক দিল। আমি গেলাম। উনি আমায় বলল আজ একজনকে সঙ্গ দিতে হবে। আমি হেসে বললাম, মালদার আছে তো? আমার আবার মালদার টাকাওয়ালা না হলে ভালো লাগে না। আরে উনি ভীষণ পয়সাওয়ালা, প্রবাসী বাঙালি। তোমাকে ভালো লেগেছে তাই আমাদের বললো তো আজ তোমার সঙ্গ পেতে চায়। আমি বললাম ঠিক আছে, তুমি 4 তলার ডান পাশের 98 নাম্বার রুমে যাও। আমি কথা না বাড়িয়ে একটা বিয়ার খেতে 4 তলার রুমে পা বাড়ালাম। রুমে গিয়ে দেখলাম আধা বয়স্ক একজন লোক বসে মোবাইল টিপছে আর সিগারেট খাচ্ছে। বয়স মোটামুটি 47-এর আশেপাশে হতে পারে। আমি শব্দ করে দরজা বন্ধ করেছি। আমাকে দেখে উনি নড়ে চড়ে বসেছেন। আমি ওনার পাশে বসে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দেখো, আমি তোমার সাথে গল্প করতে চাই। আমি ঘুমাবো, তুমি আর মাথায় হাত বুলিয়ে দিবে আমাকে, আমার পিঠ চুলকিয়ে দিবে। ভ্রু কুচকে আমি বললাম, এটা কেমন কথা? আমি জানি না, তবে শান্তি চাই। আমি খুব কথা বলবো, তুমি চুপচাপ শুনবে। আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবে।
জি শুনবো, আপনার সব কথা শুনবো, তবে সাধারণত মানুষ তো শরীর চায়। আপনি যা বলছেন তা তো না সম্পূর্ণ নাটক টাইপ। উত্তরটা না দিয়ে উনি শার্টটা খুললেন, ভিতরে সাদা পাতলা গেঞ্জি পরনে, ওনার সাথে একটা কয়েক জায়গায় ছেঁড়া ট্রাউজার। তারপর বাথরুমে গেলেন তিনি। এ ফাঁকে আমি ওনার মানিব্যাগের কাছে গেলাম, গিয়ে দেখলাম পুরো মানিব্যাগ ভরা 1,000 টাকার নোট। আমি সেখান থেকে কয়েকটি নোট চুরি করে রেখে দিলাম। উনি আসার আগে জায়গা বরাবর মানিব্যাগ রেখে আসলাম। সকাল 7টায় ঘুম থেকে উঠলাম, কিন্তু পাশে উনি তখনও ঘুমাচ্ছেন। আমি উঠে বাথরুমে গেলাম, বাথরুম থেকে বেরিয়ে ওনাকে ডাক দিলাম, বললাম উঠেন, আমাকে বাসায় যেতে হবে। উনি আড়মোড়া ভেঙে উঠলেন, উঠে বললেন আর একটু থাকো তুমি, আমি তোমার সাথে চা খেতে চাই। আমি ম্যানেজারকে ফোন দিয়ে চা দিতে বললাম, চা দিয়ে গেল। চা খেতে খেতে উনি আমায় বললেন ওনার দুইটা ছেলে আমেরিকায় থাকে, ওদের মায়ের সাথে। ওদের মা একজন ফিরে পায়নি, একজন বিদেশিনীকে বিয়ে করে উনি মানসিকভাবে শান্তিতে নেই। এ কারণে দেশে আসলে বিভিন্ন নারীদের কাছে ওনার যাতায়াত, যাতে একটু মানসিক শান্তি তিনি পান। তিনি আমায় প্রস্তাব দিলেন আমি যেন মাঝে মাঝে তার ফ্ল্যাটে যাই এবং আজ রাতটাও যেন তার ফ্ল্যাটে কাটাই। চা খাওয়া শেষ আমার। আমি আমার পারিশ্রমিক চাইলাম। উনি বলল বারের ম্যানেজারকে দিয়েছি 5,000 টাকা। উনি আমাকে 1,000 টাকা দিয়ে বললেন এটা তোমার বকশিস। আমি আরও 1,000 টাকা ওনার কাছে চাইলাম, উনি আমাকে দিলেন। তারপর ওনাকে বললাম আজ রাতে আপনার ফ্ল্যাটে যাব, তবে এটা ম্যানেজারকে বলবেন না, আমার সমস্যা হবে। উনি বললেন ঠিক আছে। এরপর আমি ওনার থেকে বিদায় নিয়ে সেই রুমটা থেকে বের হয়ে যাই। আমাদের হোটেল রুমে গিয়ে বাসায় জামা কাপড় পরে বরখা পরে নিলাম। এরপর ম্যানেজার থেকে আমার 2,000 টাকা নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর বাবার অসুস্থতা আরো বেড়ে যায়। বাবাকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই এবং মেডিকেলে ভর্তি হয় তিনি। আমার জমানো টাকা ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। বার ম্যানেজারকে বলি বাবা অসুস্থ, আমি বারে যেতে পারবো না। উনি এসে আমার বাবাকে দেখে গেলেন এবং আমাকে 3,000 টাকা দিয়ে গেলেন। রাত 11টার দিকে আমার ফোনে কল আসে, অজানা একটা নাম্বার, আমি চিনিও না। আমি হ্যালো হ্যালো করি, কিন্তু কথা বলে না। এভাবে কয়েকবার আসার পরে হ্যালো হ্যালো করার পরেও যখন কথা বলেন আমি বিরক্ত হয়ে গালি দিই। এর কিছু সময় পরে আমাকে কাল রাতের উনি কল দেয়। কল দিয়ে বলে কেন যায়নি ওনার বাড়ি। আমি বললাম আমি মেডিকেলে, আমার বাবা অসুস্থ। উনি আসতে চাইলেন, কিন্তু আমি ঠিকানা কিংবা কিছু বলি নাই, কারণ আমি আমার পরিবারকে ওনার সামনে আনতে চাই না। শুধু ওনার সামনে না, আমার রাতের আধারের পাপটা কারো কাছে প্রকাশ বা দেখাতে চাই না। পরের দিন আমার বাবা মারা যায়।